কাল রাতেই ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাব বাংলায়। দুই বঙ্গে নিম্নচাপের ভারী বৃষ্টির পূর্বাভাস। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি পূর্বাভাস রয়েছে? দেখো, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আজ থেকেই দক্ষিণবঙ্গে বলা ভালো গতকাল রাত থেকেই প্রভাব শুরু হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, তেমনি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে পশলা। এবং আগামীকাল এই বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির পরিমাণ বেশি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকায়। এবং বীরভূম, মুর্শিদাবাদে পরের দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই মেঘাকাশ থাকবে। তবে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার এই 3 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে বৃহস্পতি এবং শুক্রবার। অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার বেশি পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদ। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাব বাংলায়। উপকূলে দফায় দফায় বৃষ্টি, দমকা হাওয়া। সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির দাপট। সতর্ক করতে উপকূলে লাগাতার মাইকিং। কথা বলবো বিশ্বজিৎ হালদার রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, মঙ্গলবার রাত থেকে যত রাত গড়িয়েছে, ভোর রাত থেকে কিন্তু বৃষ্টিও কিন্তু বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু একদম কাকদ্বীপ সহ উপকূলীয় যে এলাকায় কিন্তু বৃষ্টি চলছে এবং তার সঙ্গে দমকা বাতাসও রয়েছে। এবং যাতে করে যে উপকূলীয় এলাকায় কিন্তু এই মুহূর্তে একেবারে দমকা যেহেতু বাতাস রয়েছে, তাতে করে কিন্তু যে মাইকিংও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে কিন্তু একটা কন্ট্রোল রুম করা রয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু সমস্ত দিকটা কিন্তু নজরদারি করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে কাঁচা মাটির যে বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোর উপরে কিন্তু নজরদারি রাখা হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। নদীর উপরে কংক্রিটের ব্রিজ আছে, কিন্তু ব্রিজে ওঠা নামার জন্য দুদিকে পাকা কোনো রাস্তা নেই। প্রতি বছর বাঁশ কেটে রাস্তা তৈরি করেন স্থানীয়রা। নদীতে জল বাড়লে সেটা ভেসে যায়। এবছরও একই ভোগান্তি। সমস্যা সমাধানে ফের ময়দানে স্থানীয়রা। জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে এসে মিশেছে বুড়ি তিস্তা এবং পাঙ্গা নদী। সংযোগস্থলে একটি গ্রাম, দুমুখা শালবাড়ি। এই গ্রাম থেকে বেরুবাড়ি যাওয়ার জন্য কংক্রিটের ব্রিজ রয়েছে, কিন্তু ব্রিজে ওঠানামা করার জন্য কোনো স্থায়ী রাস্তা নেই। তাই স্থানীয়রা মিলে বাঁশ কেটে বানিয়ে ফেললেন অস্থায়ী অ্যাপ্রোচ রোড। আমরা নদী দিয়ে পার হতে পারি না। নদী দিয়ে জলে কলার ভেলা বানায়, ওগুলাতে ভাইসেও যায় কেউ। কয়বার গেল, কয়বার বানাইলো। এই সবাই বাস দেয়, সবাই টাকা পয়সা দিয়ে বানায়। বাচ্চা কাচ্চার অসুবিধা হয়, কত বাচ্চা কাচ্চার পা ভেঙে যায়। সেতু, বাঁশের সেতু কয়দিন থাকে? বাঁশের সেতু ভেঙে যায়, বাতা কেউ নিয়ে যায়, খুঁটি থাকে না। দুমুখা শালবাড়ি এবং বেরুবাড়ি দুটি গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজ। এই গুরুত্বপূর্ণ ব্রিজে ওঠানামার কোনো রাস্তা নেই। প্রতি বছর স্থানীয়রা মিলে এভাবেই অস্থায়ী রাস্তা তৈরি করেন। বর্ষায় নদীতে জল বাড়লে এই রাস্তা ভেসে যায়। প্রায় 7 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এবছরও ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে বাঁশের অস্থায়ী রাস্তা। নতুন করে অস্থায়ী রাস্তা তৈরি করলেন স্থানীয়রা। বর্ষার সময় এই সাঁকোটা ভেসে গেল, তো প্রত্যেক বছর এলাকাবাসী নিজের ওই পরিশ্রমে দিয়ে নিজের মানে পয়সা দিয়ে বাসটা দিয়ে এটে করে ওরা সাঁকো দেয়। এটা খুবই অসুবিধা এই যাতায়াতের, বিশেষ করে বর্ষার সময়। এটা তো অনেকটা এটা তো জলে ডুবে যায়, মানে অনেকটা ঘুরে আসতে হয়। এই হলদিবাড়ি আমাদের যেতে হয়। পাশাপাশি স্কুল, কলেজ, হ্যাঁ পাশাপাশি এদিকে স্কুলগুলো আছে, ছাত্রদেরও অসুবিধা, অনেকটা ঘুরে যেতে হয়। এই সমস্যা মেটাতে তো নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে সেতু অ্যাপ্রোচ বানাচ্ছে। সেটা তারা নিজের প্রয়োজনে করেছে। তবে সাথে রয়েছে যেহেতু অনেক সেখানে জমি জটেরও একটা সমস্যা হয়তো আছে বলে শুনেছি।
সবটা মিলিয়ে খুঁটিয়ে দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে যাতে একটা পার্মানেন্ট সলিউশন বেরোয় সেটার দিক থেকে সচেষ্ট। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। 4 অক্টোবর উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ হয়। তোরসার জলে ভেসে যায় জলদাপাড়ার বেশ কয়েকটি গন্ডার। সেই গন্ডারগুলিকে ঘরে ফেরাতে বন দফতরের অপারেশন রাইনো। সোমবার কোচবিহার থেকে একটি গন্ডারকে জঙ্গলে ফেরানো হয়। আলিপুরদুয়ারের জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বন দফতরের হিসেব অনুযায়ী জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা প্রায় 331টি। 4 অক্টোবরের দুর্যোগে তোরসার জলে ভেসে যায় বেশ কয়েকটি গন্ডার, ঢুকে পড়ে লোকালয়ে। তাদের খুঁজে খুঁজে ঘরে ফেরাতে ময়দানে বন দফতর, জারি অপারেশন, নাম অপারেশন রাইনো। গত কয়েকদিনে বেশ কয়েকটি গন্ডারকে ফেরানো হয়েছে। সোমবার রাতে একটি গন্ডারের খোঁজ মেলে কোচবিহারের পাতলা খাওয়া জঙ্গলে। ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করে গন্ডারটিকে জলদাপাড়ায় ফেরানো হয়। জলদাপাড়ার যে বিচরণ ভূমি তার 80% পলির নিচে, তাই বারবার এই ঘটনাটা ঘটছে। তাই অবিলম্বে আশেপাশে যারা আছেন তাদেরকেও এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জলদাপাড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন, জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া গন্ডারগুলিকে ঘরে ফেরানো হবে। সময় লাগলেও সচেষ্ট বন দফতর। এখনো পর্যন্ত 11টি গন্ডার জঙ্গলে ফিরেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কাল রাতেই ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাব বাংলায়। 2 বঙ্গে নিম্নচাপের ভারী বৃষ্টির পূর্বাভাস। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি পূর্বাভাস রয়েছে? দেখো, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আজ থেকেই দক্ষিণবঙ্গে বলা ভালো গতকাল রাত থেকেই প্রভাব শুরু হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, তেমনি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে পশলা। এবং আগামীকাল এই বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির পরিমাণ বেশি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকায়। এবং বীরভূম, মুর্শিদাবাদে পরের দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই মেঘ আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, শনিবার এই 3 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে বৃহস্পতি এবং শুক্রবার। অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার বেশি পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানী। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাব বাংলায়। উপকূলে দফায় দফায় বৃষ্টি, দমকা হাওয়া। সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির দাপট। সতর্ক করতে উপকূলে লাগাতার মাইকিং। কথা বলবো বিশ্বজিৎ হালদার রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, মঙ্গলবার রাত থেকে যত রাত গড়িয়েছে, ভোর রাত থেকে কিন্তু বৃষ্টিও কিন্তু বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু একদম কাকদ্বীপ সহ উপকূলীয় যে এলাকায় কিন্তু বৃষ্টি চলছে এবং তার সঙ্গে দমকা বাতাসও রয়েছে। এবং যাতে করে যে উপকূলীয় এলাকায় কিন্তু এই মুহূর্তে একেবারে দমকা যেহেতু বাতাস রয়েছে, তাতে করে কিন্তু যে মাইকিংও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা রয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু সমস্ত দিকটা কিন্তু নজরদারি করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে কাঁচা মাটির যে বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোর উপরে কিন্তু নজরদারি রাখা হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। নদীর উপরে কংক্রিটের ব্রিজ আছে, কিন্তু ব্রিজে ওঠা নামার জন্য দুদিকে পাকা কোনো রাস্তা নেই। প্রতি বছর বাঁশ কেটে রাস্তা তৈরি করেন স্থানীয়রা। নদীতে জল বাড়লে সেটা ভেসে যায়। এবছরও একই ভোগান্তি। সমস্যা সমাধানে ফের ময়দানে স্থানীয়রা।
জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে এসে মিশেছে বুড়ি তিস্তা এবং পাঙ্গা নদী। সংযোগস্থলে একটি গ্রাম দুমুখা শালবাড়ি। এই গ্রাম থেকে বেরুবাড়ি যাওয়ার জন্য কংক্রিটের ব্রিজ রয়েছে, কিন্তু ব্রিজে ওঠানামা করার জন্য কোনো স্থায়ী রাস্তা নেই। তাই স্থানীয়রা মিলে বাঁশ কেটে বানিয়ে ফেললেন অস্থায়ী অ্যাপ্রোচ রোড। আমরা নদী দিয়ে পার হতে পারি না, নদী দিয়ে জল কলার ভেলা বানায়, ওগুলাতে ভাইসেও যায় কেউ। কয়বার গেল, কয়বার বানাইলো, এই সবাই বাস দেয়, সবাই টাকা পয়সা দিয়ে বানায়। বাচ্চা কাচ্চার অসুবিধা হয়, কত বাচ্চা কাচ্চার পা ভেঙে যায়। সেতু বাঁশের সেতু কয়দিন থাকে, বাঁশের সেতু ভেঙে যায়, বাতা কেউ নিয়ে যায়, খুঁটি থাকে না। দুমুখা শালবাড়ি এবং বেরুবাড়ি দুটি গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজ। এই গুরুত্বপূর্ণ ব্রিজে ওঠানামার কোনো রাস্তা নেই। প্রতি বছর স্থানীয়রা মিলে এভাবেই অস্থায়ী রাস্তা তৈরি করেন। বর্ষায় নদীতে জল বাড়লে এই রাস্তা ভেসে যায়। প্রায় 7 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এবছরও ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে বাঁশের অস্থায়ী রাস্তা। নতুন করে অস্থায়ী রাস্তা তৈরি করলেন স্থানীয়রা। বর্ষার সময় এই সাঁকোটা ভেসে গেল, তো প্রত্যেক বছর এলাকাবাসী নিজের ওই পরিশ্রমে দিয়ে নিজের পয়সা দিয়ে বাসটা দিয়ে এটে করে ওরা সাঁকো দেয়। এটা খুবই অসুবিধা এই যাতায়াতের, বিশেষ করে বর্ষার সময়। এটা তো অনেকটা এটা তো জলে ডুবে যায়, অনেকটা ঘুরে আসতে হয়। এই হলদিবাড়ি আমাদের যেতে হয়। পাশাপাশি স্কুল কলেজ, হ্যাঁ, পাশাপাশি এদিকে স্কুলগুলো আছে, ছাত্রদেরও অসুবিধা, অনেকটা ঘুরে যেতে হয়। এই সমস্যা মেটাতে তো নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে সেতু অ্যাপ্রোচ বানাচ্ছে। সেটা তারা নিজের প্রয়োজনে করেছে, তবে সাথে রয়েছে যেহেতু অনেক সেখানে জমি জটেরও একটা সমস্যা হয়তো আছে বলে শুনেছি। সবটা মিলিয়ে খতিয়ে দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে যাতে একটা পার্মানেন্ট সলিউশন বেরোয় সেটার দিক থেকে সচেষ্ট। জলপাইগুড়ি থেকে পিনাকি শিলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। 4 অক্টোবর উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ হয়। তোরসার জলে ভেসে যায় জলদাপাড়ার বেশ কয়েকটি গন্ডার। সেই গন্ডারগুলিকে ঘরে ফেরাতে বন দফতরের অপারেশন রাইনো। সোমবার কোচবিহার থেকে একটি গন্ডারকে জঙ্গলে ফেরানো হয়। আলিপুরদুয়ারের জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বন দফতরের হিসেব অনুযায়ী জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা প্রায় 331টি। 4 অক্টোবরের দুর্যোগে তোরসার জলে ভেসে যায় বেশ কয়েকটি গন্ডার, ঢুকে পড়ে লোকালয়ে। তাদের খুঁজে খুঁজে ঘরে ফেরাতে ময়দানে বন দফতর, জারি অপারেশন, নাম অপারেশন রাইনো। গত কয়েকদিনে বেশ কয়েকটি গন্ডারকে ফেরানো হয়েছে। সোমবার রাতে একটি গন্ডারের খোঁজ মেলে কোচবিহারের পাতলা খাওয়া জঙ্গলে। ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করে গন্ডারটিকে জলদাপাড়ায় ফেরানো হয়। জলদাপাড়ার যে বিচরণ ভূমি তার 80% পলির নিচে, তাই বারবার এই ঘটনাটা ঘটছে। তাই অবিলম্বে আশেপাশে যারা আছেন তাদেরকেও এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জলদাপাড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন, জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া গন্ডারগুলিকে ঘরে ফেরানো হবে। সময় লাগলেও সচেষ্ট বন দফতর। এখনো পর্যন্ত 11টি গন্ডার জঙ্গলে ফিরেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।